আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কিভাবে তাওয়াং থেকে বেরিয়ে সকালবেলা জাং ওয়াটারফল ঘুরে সিলাপাস হয়ে বমডিলা মনাস্ট্রিতে এসে পৌঁছাই এবং রাত্রেবেলা তোমাদের ঘুরিয়ে দেখেছিলাম মনাস্ট্রির সৌন্দর্য। আর এই এপিসোডে তোমার সাথে শেয়ার করে নেবো আমরা সকালবেলা মনাস্ট্রিতে উঠে কি কি জিনিস এক্সপ্লোর করেছিলাম। আর তার সাথে শেয়ার করে নেবো তোমরা যদি অরুণাচল প্রদেশ ট্যুর প্ল্যান করো ফেরার দিন তোমরা কোন কোন জিনিস অবশ্যই বাড়ির জন্য কিনে নিয়ে আসবে। আর এর সাথে শেয়ার করে নেবো তোমরা যখন বমডিলা মনাস্ট্রি থেকে গুয়াহাটি ফিরবে তখন তোমাদের কোন কোন সাইট সিন অবশ্যই দেখে নেওয়া দরকার সেইগুলো তোমার সাথে শেয়ার করে নেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প বমডিলা মনাস্ট্রি থেকে গুয়াহাটি পল্টন বাজার। এই রাস্তায় আমরা কি কি এক্সপ্লোর করেছিলাম কি করেছিলাম তার সম্পূর্ণ তথ্য। গুড মর্নিং ফ্রম বমডিলা মনাস্ট্রি। তোমরা যদি আগের এপিসোডটা দেখে না থাকো অথবা এই সিরিজের কোনো ভিডিও দেখে না থাকো তাহলে আমি বলবো তোমরা প্রথম এপিসোড থেকে দেখে আসো কলকাতা থেকে কীভাবে আমরা অরুণাচল এসে পৌঁছলাম প্লাস এই বমডিলা এসে পৌঁছলাম। এই এপিসোডে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব তেজপুরের উদ্দেশ্যে। তেজপুরে কটার সময় পৌঁছই তার উপর ডিপেন্ড করবে যে কিছুটা আরও যদি এগিয়ে যেতে পারি। বমডিলা মনাস্ট্রির পাশেই রয়েছে বমডিলা ওয়ার মেমোরিয়াল বা মিলিটারি বেস ক্যাম্প। সেখান থেকে প্রতিদিন সকালবেলা এরকম হেলিকপ্টার বেরোয় পেট্রোলিং এর জন্য যা তোমরা মনাস্ট্রির মধ্যে বসে দেখতে পারবে। আগের দিন বমডিলা মনাস্ট্রি পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিল, তাই আগের এপিসোডে তোমাদের দেখিয়েছিলাম রাতের মনাস্ট্রি কিরকম দেখতে লাগে। আর এই দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়ি মনাস্ট্রি ভিজিট করতে। সকালবেলা মনাস্ট্রি পরিবেশটা কিরকম সেটা তোমাদের সামনে শেয়ার করি। আমরা রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে আসি মনাস্ট্রির গ্রাউন্ডে, যেখানে দেখতে পাই ছোট ছোট বাচ্চাগুলো সকালবেলা খেলাধুলা করে বেড়াচ্ছে। তো কালকে রাতে তোমরা দেখেছিলে আমরা রাত্রেবেলা এখানে এসে পৌঁছেছিলাম আর তোমাদের বলছিলাম সকালবেলার আমি এইখানকার অ্যাম্বিয়েন্সটা দেখাবো। মানে এরকম একটা দিনের শুরু মানে অসাধারণ লাগে। আমরা উঠেছিলাম মোটামুটি 6টার সময়, এখন বাজে অলমোস্ট 6:30। ঠান্ডা মোটামুটি আছে 10 ডিগ্রি মতো আর ফিলস লাইক প্রায় 7। মোটামুটি আমরা আছি এখন 8000 ফিটের আশেপাশে, মানে এক্স্যাক্টলি বললে 7932। এই 7932 অল্টিটিউডের মধ্যে এই বমডিলা মনাস্ট্রিটা অবস্থিত। এরকম দেখতে পাচ্ছ পুরো চারদিকের অ্যাম্বিয়েন্সটা। ওই দিকে একটা এরকম জায়গায় একটা হেলিপ্যাড আছে। এরপর আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঘুরে দেখি বমডিলা মনাস্ট্রি, কারণ বমডিলা মনাস্ট্রি নিহাতি ছোট নয়, কারণ এর ভিতরে রয়েছে বাচ্চারা থাকার জন্য হোস্টেল, স্কুল, অফিস সবকিছুই এর ভেতরে। আর এর সাথে চোখে পড়লো যে সমস্ত স্টুডেন্টদের স্কুল টাইম হয়ে গেছে তারা চলে যাচ্ছে স্কুলের দিকে, আর যাদের স্কুল টাইম হয়নি তারা এইরকম ভাবে ছাদে ঘুরতে ঘুরতে পড়াশোনা করছে। ছোট থেকেই এই সমস্ত বাচ্চারা প্রতিষ্ঠা নিষ্ঠা অনুশাসনের মধ্যে বড় হয় এবং মনাস্ট্রির বহু কাজে এরা নিজেদের অংশগ্রহণ করে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনাস্ট্রির হোস্টেল, এখানেই বাচ্চারা থাকে আর ঠিক এর পিছনেতেই আমাদের থাকার জায়গাটাও ছিল। গেস্টদের জন্য এখানে জেন্টস টয়লেট লেডিস টয়লেট রয়েছে, মানে যারা কি ভিজিটর। ওই যে উপরে মনাস্ট্রি, এই জাস্ট রাস্তাটা নেমে আসছে আর এই হচ্ছে আমাদের রুমে যাওয়ার রাস্তা। রাস্তার অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ। আগের দিন রাত্রেবেলা আস্তে আস্তে সুন্দর হয়ে গেছিল, আগেই বলেছি। তার ফলে এই রাস্তাটা যে এইরকম সুন্দর আগের দিন বুঝতেই পারিনি, কেমন একটা ঘুটঘুটে একটু কালো অন্ধকার মতো হয়েছিল, কিন্তু সকালবেলা এই জায়গার অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল। এই মনাস্ট্রিতে থাকার জন্য তোমরা সিঙ্গেল বেডরুম, ডবল বেডরুম এছাড়াও ডরমিটরি টাইপের এইরকম 6খানা লেভেল একটা রুম রয়েছে যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আর এর বাইরেই রয়েছে পার্কিং এরিয়া, যেখানে আমাদের এই বাইক দুটো রাখা আছে। এটা টোটালটাই পার্কিং এরিয়া। ফার্স্ট ফ্লোরেতে আমরা ছিলাম, ফার্স্ট ফ্লোরেতে আমাদের রুম ছিল। আর ফার্স্ট ফ্লোরে থেকে আমরা পেয়ে যাবো এরকম একটি ডাইনিং এরিয়া, যেখানে তোমরা সকালবেলার টিফিন থেকে শুরু করে রাত্রেবেলার খাবার খেতে পারবে অবশ্যই, তবে টোটালটাই কিন্তু নন ভেজ। এখানে তোমরা যদি থাকতে চাও সেই কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। ড্রিমির জন্য নিয়েছিলাম এটা, কারণ আমি সবসময় পাহাড়ে গেলে পাহাড়ের থেকেই এটা কিনি, ওই অনলাইন কিনি না। পাহাড়ে এসে পেয়েছি মনাস্ট্রির, একদম মনাস্ট্রির থেকে এটা কিনে আমার ড্রিমিকে পরিয়ে দিচ্ছি। দিয়ে এরকম একটা সুন্দর ভিউ দেখা যায় বমডিলা শহরটার। আর উপরটা হচ্ছে হেলিপ্যাড। এই জায়গাটা থেকে তোমার দেখাচ্ছিলাম হেলিকপ্টার ওঠানামা করছিল, ব্যালকনি থেকে দেখা যায় পুরো শহর। আর এটা হচ্ছে আমি হচ্ছে প্রিয়া, চা খেতে চলে এসছে পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে। চুল খুলছি, ফটো তুলবো। এটা হচ্ছে রুম।
আর প্রতিদিনের মতো এই দিনে আমি সকালবেলা দুটো গাড়ির টায়ারে জল ঢেলে পুজো করে আজকে যাত্রা শুরু করলাম তেজপুর অথবা গুয়াহাটির উদ্দেশ্যে। জয় মা শিবানী, ওম নমঃ শিবায়, জয় মা শিবানী, ওম নমঃ শিবায়। এই যে আমাদের এই সেট আপ, আমাদের এই থাকার জায়গা ছেড়ে এবার উপরে উঠছি বেরিয়ে যাওয়ার জন্য। বমডিলা মনাস্ট্রি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাই। দোকানটা খুলেছে, এবার শুধু যদি জিনিসটা পাই তাহলে অবশ্যই কিনবো। অরুণাচল থেকে বেশ কিছু জিনিস কিনবো বাড়ি থেকে ঠিক করে নিয়ে গেছিলাম, আর মনাস্ট্রি থেকে যখন এরকম একটা দোকান পেয়ে গেলাম সে সুযোগ আর হাতছাড়া করলাম না। আর দোকানটা বেশ বড় ছিল, ভেতরে প্রচুর স্টক ছিল, তাই ঘুরে ঘুরে নিজেদের পছন্দের জিনিসগুলো কিনে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ প্রিয়া প্রথমেই চলে গেছে অরুণাচলের মোস্ট পপুলার সেই টিপটের কাছে, আর এরপর আমি নিলাম আমার পছন্দের সব থেকে জিনিসটা। वो जो फ्लैग है ना, वो जो बड़ा वाला होता है ना, जो आप लोग लगाते हैं मोनास्ट्री में, बड़ा वाला फ्लैग। 10টা নিয়ে নেবো। তোমার ইচ্ছা, এটা তোমার শখ। 10টা নিলে মোটামুটি উপরটা কভার হয়ে যাবে। আর গড়িয়ার ডেইলি ইউজের জন্য নিয়েছিলাম এই ক্রক্স জুতোটা। ये 130 का, 130 का। इसका 250 है, इसका कितना दाम होता है? इसका 300, हाँ 300, समझ में नहीं आया। 300। 300। अच्छा अच्छा। तो आपको टोटल हो गया 1850। और डिस्काउंट कुछ नहीं मिलता है जिसको नहीं कोलकाता से बाइक पे आने के? आपका नाम सर जी? मेरा नाम नुरबू। নুরবু। আর आपका? থ্যাংক ইউ। তো বেরিয়ে পড়লাম আজকের জার্নি। ঘড়িতে বাজে এখন 9টা 7, কিলোমিটার করে দিয়েছি 0। আমাদের আজকে টোটাল জার্নি আছে তেজপুর পর্যন্ত ওই 130 কিলোমিটারের আশেপাশে। মনাস্ট্রির বাইরেটা, এখানে একটা দোকান আছে, গ্রসারি আইটেম তোমরা পেয়ে যাবে। এইখানে আরেকটা দোকান তোমরা পেয়ে যাবে রাত্রেবেলা, চাও, ম্যাগি, মোমোস। এখানে একটা দোকান আছে, এখানে দোকানটা থেকে কালকে আমি কিছু চিপস, কোল্ড ড্রিঙ্কস এরকম জাতীয় জিনিসগুলো কিনেছিলাম, চকলেটস, গ্রসারির জিনিস সব পেয়ে যাবে। বেশ ভালোই ঢলান আছে, বেসিক্যালি এটাই নামার রাস্তা। আর এই সামনেই লুজ পাথরটা রয়েছে, এটা একটু চ্যালেঞ্জিং বাইকারসদের কাছে। তো যা দেখছি এইটা একটু শক্ত আছে না। ভিস্ট্রম সুন্দর নেমে গেল, কোনো স্কিটের ব্যাপার নেই। সাবাস বাঘের বাচ্চা, আমার ড্রিমি ড্রিমি ড্রিমি। ও ভালো ছেলে। আজকে ওকে সেই ওম মাইনের যে ফ্ল্যাগটা হয় ওটা পরিয়েছি, তো মনে হচ্ছে একটু বেশি খুশি আছে আজকে। এইটাই পুরো হচ্ছে বমডিলা শহরটা, সকালের বমডিলা শহর। ঘুম ভেঙে যে যার নিজের ব্যস্ততম জীবনে ফিরে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ বেশ কিছু বাইকার্সরা আসছে। হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। টেঙ্গা ভ্যালি এখান থেকে দেখাচ্ছে 19 কিলোমিটার, টাইম লাগবে 40 মিনিট। তো সেইখানে সব পাথরগুলো লুজ হয়ে রয়েছে জানো, কিন্তু রাস্তা পরিষ্কার। এই দেখো ল্যান্ডস্লাইড জোনের সিগন্যাল দেওয়া, এটা ল্যান্ডস্লাইড জোন এখানকার। এখান দিয়ে যত তাড়াতাড়ি পারো সুরকে যাও। তো আমরা আছি এখন তেঙ্গা নদীর ওপরে। পুরো এই তেঙ্গা রিভারটা তোমরা দেখতে পাচ্ছ, ওপাশ থেকে আসছে, এসে এপাশ দিয়ে চলে যাচ্ছে। আর এই পিছন দিকের রাস্তাটা দিয়ে আমরা আর কি বেরিয়ে যাবো ওই পাশে। টোটালটা পুরো একদম ভ্যালি, তেঙ্গা ভ্যালি। সো তেঙ্গা রিভারের একটা ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। টোটালটাই মিলিটারি এলাকা, কিন্তু স্যারদের কাছ থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছিলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নাগ মন্দির।
কিন্তু এদিন আমরা যেহেতু অরুণাচল ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম, তাই অরুণাচলের যে সমস্ত পপুলার জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আমরা কলকাতায় নিয়ে আসবো বলে ঠিক করেছিলাম। তাই আমরা রাস্তায় পেয়ে যাই একটা মার্কেট, আর সেখান থেকে কিনে নিই অরুণাচল প্রদেশের কিছু জনপ্রিয় জিনিস। कितने करके 300 का এক প্যাকেট 300। এই জাপানের হচ্ছে ন্যাশনাল फ्रूट जापानी। इसका छिलका निकाल के खाते हैं ऐसे एप्पल की तरह, एप्पल जैसे है। अच्छा এটা খোসা ছাড়াতে লাগে না, এপ্পেল ওটা করে খেতে হয়। আমি জবে থেকে এসেছি আমি ভেবেছি কবে দেখবো পাশে ভাই, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আমার হাতে রয়েছে। এটা কি? কিউই। ওপেন পিয়াসি দোকান থেকে নিয়ে নিল আখরোট, পার্সিমন, কিউই। আর ওখানে দেখতে পারলাম যে একটা মাছের আচার এবং ফ্রুট আচার, মানে এটা আমাদের কাছে প্রথম দেখা। মাছের আচারটা তো প্রথম, ফ্রুটস আচার দেখেছি কিন্তু মাছের আচারটা প্রথম ওখানে দেখলাম। এই জন্যই বলে ঘুরতে বেরোলে কত কিছু জানা যায়, কত কিছু শেখা যায়। আমরা নাগ মন্দির চলে এসেছি। এই ওপরে মোটামুটি প্রচুর সিঁড়ি বেয়ে উঠতে হবে ওই উপরটাতে, ওই জন্য আর রিস্ক নিচ্ছি না, কারণ ঘড়িতে বাজে অলমোস্ট 11টা, আমাদের যেতে হবে আরো অনেক ডিস্টেন্স, ওই জন্য আর নাগ মন্দিরে উঠলাম না। তোমরা সময় পেলে অবশ্যই নাগ মন্দিরে ভিজিট করে নিও। চলো এরপর বেরিয়ে যাবো কয়েকটা ওয়াটারফলস দেখতে। তো আমরা মোটামুটি নিচিপু ওয়াটারফলের আগেই পেয়ে গেছি নিচিপু টানেল। এই প্রথম এক্সপিরিয়েন্স করব নিচিপু টানেল। ফটো তুলবে? এগিয়ে চলেছি নিচিপু টানেল। ও সবকিছুর এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এবারে। টানেলটাও মনে হয় বাকি ছিল, টানেলটারও এক্সপিরিয়েন্স হয়ে গেল অরুণাচল প্রদেশ ট্রিপে। টানেল থেকে বেরিয়ে 1-2 কিলোমিটার যাওয়ার পরেই আমাদের চোখের সামনে পড়লো নিচিপু ওয়াটারফল। এই নিচিপু ওয়াটারফল তাওয়াং বমডিলা রোডের উপরেই পড়বে, যাতায়াতের পথে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। নিচিপু ওয়াটারফল দেখে আমরা বেরিয়ে পড়লাম আবার পরের ওয়াটারফলের উদ্দেশ্যে। আর শেষ গন্তব্য আজকে হয়তো তেজপুর বা তার থেকে হয়তো একটু বেশি। নাভিকা ওয়াটারফল এখান থেকে দেখাচ্ছে 30 কিলোমিটার। নিচিপু থেকে নাভিকা ওয়াটারফলস যেতে এই ভিউ পয়েন্টটা পড়ে। ও আরেকটা ওয়াটারফলের দেখা পেয়ে গেছি আর আমরা দাঁড়িয়ে পড়েছি। না ও হো লাভলি, কি সুন্দর লাগছে, অসাধারণ। বমডিলা থেকে আমরা যখন ভালুকপোঙের পথে ফিরছিলাম তখন আমরা কিন্তু রাস্তায় প্রচুর ল্যান্ডস্লাইড জোন পাই, কিন্তু আমরা যখন বালুমো চেকপোস্ট হয়ে শেরগাঁও হয়ে ম্যান্ডারাটা হয়ে যখন দিরাঙে পৌঁছেছিলাম তখন কিন্তু এত ল্যান্ডস্লাইড পাইনি। মানে এই পাশের রাস্তাতে যেরকম ওয়াটারফলও বেশি তেমনি ল্যান্ডস্লাইড জোনও বেশি। নিচ দিয়ে বয়ে চলেছে কামিং রিভার আর দাঁড়ালাম জাস্ট এখানে একটা সুন্দর ওয়াটারফল দেখে, ছোট্ট ওয়াটারফল। না আমরা যেটা কোথায় গেল এই যে ওয়াটারফলটা এখান থেকে কামিং রিভারে হয়ে ওইদিকে চলে যাচ্ছে। পাশ দিয়ে কামিং নদীটা কতটা চওড়া হয়ে বয়ে চলেছে জানি না কতটা দেখতে পাচ্ছ অ্যাকশন ক্যামেরা থেকে, সুন্দর লাগছে, সঙ্গে সঙ্গে বয়ে চলেছে। এদিকে আবার একটা ওয়াটারফল ওই উপর থেকে পড়ছে, চারদিকে ওয়াটারফল, বেশ কয়েকটা পরপর ওয়াটারফল রয়েছে। এই রাস্তাটাতে কিন্তু মোটামুটি বেশ ভালো ওয়াটারফল পাচ্ছি। আমরা বালির মধ্যে দিয়ে ঢুকেছিলাম যখন এতটা ওয়াটারফল পাইনি, এই রাস্তার ওয়াটারফলটা অনেকটা রয়েছে। এরপর আমরা কোথাও না দাঁড়িয়ে সোজা চলে আসি ভালুকপোঙে। ভালুকপোঙ পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছিল, তাই দুপুরবেলার লাঞ্চটা ভাবলাম এখান থেকেই সেরে নিই। বেসিক্যালি ভালুকপোঙটা হচ্ছে মার্কেট এরিয়া, এখানে পাম্প, খাওয়া দাওয়ার হোটেল, যে কোনো দরকারি জিনিসপত্র এখান থেকে পাওয়া যায়, তাই আমরা এখান থেকেই খাওয়া দাওয়াটা সেরে নেবো বলে ঠিক করলাম। এই তোমার মোটামুটি লিস্ট দেখে নিচ্ছ, পজ করে দেখে নিও।
লাস্ট অরুণাচলের ম্যাগি, ম্যাগি না সরি লাস্ট অরুণাচলের মোমো ম্যাগি আসছে। তারপরে বলো পাহাড় প্রেমী। খারাপ লাগছে পাহাড় থেকে চলে যাচ্ছি, কিন্তু একটা ভালো লাগাও আছে, বাড়িতে মেয়ে ওয়েট করছে। চলো টিফিনটা করে ওই টিফিন লাঞ্চ সব একসাথে একে আমাদের কম্বো খাই আমরা করে বেরিয়ে পড়বো। মাঝখানে দুটো টি ব্রেক নেবো, নিয়ে টার্গেট করছি ফুলবাড়ি, সরি ফুলবাড়ি না গুয়াহাটি পল্টন বাজার। চল ওটা সেরা মনে থাকবে, লাস্ট চেকপোস্টে দাঁড়াইনি আমি, শুধু ঘুমলাম। আচ্ছা আমি গিয়ে দাঁড়িয়েছি, দেখি পুলিশটা ফোনে বলছে এক বাইক নিকল। এইভাবে খাওয়া দাওয়ার সাথে বেশ কিছুক্ষণ চললো আমাদের অরুণাচলের মদিনার গল্প। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য পল্টন বাজার গুয়াহাটির উদ্দেশ্যে। স্ক্রিনের বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভালুকপং চেকপোস্ট। এই ভালুকপং চেকপোস্ট দিয়ে আমরা অরুণাচল থেকে প্রবেশ করলাম আসামে। অরুণাচল থেকে বেরোনোর সময় ভালুকপং চেকপোস্টে আমাদের আইএলপি চেক করেনি, তাই আমরা সোজা বেরিয়ে পড়লাম পল্টন বাজারের উদ্দেশ্যে। এরপর আমরা নামেরি ন্যাশনাল পার্ক ফরেস্ট রোড দিয়ে পৌঁছে যাই। আর কিছুক্ষণের মধ্যে আমরা এন্টার করতে চলেছি কালিয়া ভোমরা ব্রিজ। এটা অনেক ইচ্ছা ছিল দেখার আলোতে। বিকেল 3:40 আর আমরা বমডিলা থেকে 167 কিলোমিটার টপকে চলে এসেছি ফাইনালি আসামের ব্রহ্মপুত্র নদীর ওপর তৈরি কালিয়া ভোমরা ব্রিজ। এই ব্রিজ উঠতে শুরু করে দিয়েছি আমরা। আসামের কালিয়া ভোমরা ব্রিজ প্রেজেন্টিং ব্রহ্মপুত্র নদীর ওপর। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। এই কালিয়া ভোমরা ব্রিজের নামকরণ হয়েছিল আহমেদ জেনারেল কালিয়া ভোমরা বোরফুকারের নামে, যিনি কমলেশ্বর সিংহের রাজত্বকালে ব্রহ্মপুত্র নদীর উপরে এই ব্রিজ তৈরি করার পরিকল্পনা করেছিল। এই কালিয়া ভোমরা ব্রিজ নওগাঁয়ের কালিয়াপুরের সাথে তেজপুরকে সংযুক্ত করে রেখেছে। কালিয়া ভোমরা ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় 1981-এ এবং কাজ শেষ হয় 1987-এ। আর এই 1987-এই এই ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। দেখতে দেখতে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তাই ঠিক করলাম সামনে একটা টি ব্রেক নিয়ে নেব। ঘড়িতে তখন সময় হয়েছিল 4টের আশেপাশে। ও এখনো পর্যন্ত আমরা মোটামুটি 221 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। আসামের নগাঁও বাইপাসে এসেছি। ডেস্টিনি বলে একটা হোটেল আছে, এরই ক্যাফেটেরিয়ার মধ্যে বসে আমরা একটু কফি খাচ্ছি। সবাই বসে রয়েছে সুন্দর অ্যাম্বিয়েন্সে, হালকা হালকা গান চলছে। এখন বাজে 4:43। আশা করছি মোটামুটি 8টার মধ্যে বা 8:10-15-এর মধ্যে হোটেলে ঢুকে যাব। রাইডটা খুব সুন্দর হচ্ছে। আর আসামের রোডটা জাস্ট জুমু। আই লাভ ইউ আসাম, আই লাভ আসাম ন্যাশনাল হাইওয়ে। এত সুন্দর একটা রাস্তা আমাদের জন্য রাখার জন্য, যারা আমরা বাইকে রাইডিং করি। বলছে কালকে একটা রায়গঞ্জ রাইড নেওয়া যাক। হ্যাঁ নেব। আমি দেখলাম 608 না, আজকেরই ব্যর্থ হচ্ছে, কালকে তো 5000 তুলতে পারবো না। এই মানে 608টা মনে হচ্ছে পিছনে কলা পড়ে যেতে পারে। তবে আজকে কিন্তু দারুণ প্ল্যান হয়েছে। হ্যাঁ আজকে রাইডটা খুব সুন্দর হচ্ছে। সূর্যোদয় দেখেছি পাহাড়ে, সূর্যোদয় করছে, এখানে সূর্যাস্ত দেখলাম মানে ডাঙায়, আবার ডাঙায় বলছি। এতদিন কি জলে ছিলে? পকোড়ি পাবো, इसका मतलब है पकोड़ा मिलेगा, पकोड़ा मिलेगा। এইটা কি লেখা? এটা তো খুব টাফ হয়ে যাবে। এরপর চললো আমার অসমিয়া লোকাল ভয়েসের থেকে অসমিয়া ভাষা শেখার পালা। एलोनिया बिकाल डास्टबिन तो थबो, इसका मतलब क्या है? वो कचरा डस्टबिन में रखने के लिए बोला। कचरा डस्टबिन डालने के लिए। आप लोग हिंदी तो जानते हैं थोड़ा सा। ठीक है, थैंक यू। तुम्हारा नाम? सुमित दास। सुमित दास। हम लोग भी दास है। हम लोग भी दास है। आपका नाम? मेरा नाम बीजू भैया है। बीजू भैया। आपका? सागरनाथ। सागरनाथ। आप? प्रज्ञान। और आप? भार्गवी सही क्या? चलो आसाम का बहुत सारा फ्रेंड्स मिल गया यहाँ पे। तो फाइनली আমরা মোটামুটি রাত 9টার দিকে এসে পৌঁছেছি পল্টন বাজার গুয়াহাটি। ভেবেছিলাম আর একটু এগিয়ে যাবো, কিন্তু সেখানে দেখলাম যে ওই ফেস্টিভ্যালের জন্য রুম নেই, তো ওই জন্য আর গেলাম না। নলবাড়ি পল্টন বাজারেতে স্টে করে গেলাম গুয়াহাটি। আর আজকে মোটামুটি ডিনারে নিয়ে নিয়েছি আমি চাউ ও এগ ফ্রাইড রাইস
দুজনে নিয়েছে বাংলা খাবার, মানে হচ্ছে ভেজ বাংলাতে হটে পানি ভেজ মিল, ভেজ থালি। তো মোটামুটি হচ্ছে এটা 70, এটা কত 80, 70, 70, আর জল হচ্ছে 20। তো মোটামুটি এই ব্লগটা এখানে শেষ করবো। রুম টুরটা তোমাদের জাস্ট কালকে সকালবেলা আমি দিয়ে দেবো। এখন রুমের অবস্থা খুব খারাপ, ফাইনাল একবার জাস্ট প্যাকিং করে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে টার্গেট রাখছি শিলিগুড়ি যাওয়ার। শিলিগুড়ি হলে অন্তত আরেকটু এগিয়ে যাওয়ার টার্গেট রাখছি। তো দেখা যাক কতদিন পর্যন্ত এগোতে পারি। রাস্তা কোনো তোমরা অবশ্যই জানাবো। পল্টন বাজারেতে মোটামুটি তোমরা কম পয়সাতেও হোটেল পেয়ে যাবে। আমরা মোটামুটি 1500 টাকা হোটেল পেয়ে গেছি, ভালো হোটেল, 3 স্টার হোটেল পেয়ে গেছি, খুব সুন্দর জায়গাতে। পরের ব্লগে তোমাদের হোটেলের ট্যুরটা দিয়ে দেবো, দিয়ে সকালবেলা কালকে বেরিয়ে পড়বো। এখন একটু গিয়ে প্যাকিং করার আছে। চলো ব্লগে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ব্লগের অপেক্ষা করো। টাটা।